ইরানের সঙ্গে দীর্ঘ যুদ্ধে কতদিন টিকে থাকতে পারবে ইসরায়েল? শনিবার ২৮ ফেব্রুয়ারি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের সবচেয়ে শহর তেলাবিবে আগুনের গোলা। ইসরায়েলি ও মার্কিন নেতারা জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক লড়াই আরও কয়েক সপ্তাহ ধরে চলতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র বলছে, এটা কোনো সমস্যাই নয়, কারণ যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা দীর্ঘ সময়ের যুদ্ধ চালানোর মতোই শক্তিশালী। এরপর থাকছে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় রাশিয়া চীনের প্রতিবাদ। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সমালোচনা করেছে রাশিয়া ও চীন। মস্কো জানিয়েছে, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ তারা পায়নি, এবং বেইজিং এই যৌথ হামলা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে। এরপর জানাবো, ইরানের পাল্টা হামলায় ৪ দিনে প্রায় $200 কোটি ক্ষতি যুক্তরাষ্ট্রের। ইরানের বিরুদ্ধে অভিযান শুরুর পর মাত্র ৪ দিনেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রায় $200 কোটি সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। রাডার ব্যবস্থা, যুদ্ধবিমান, নৌঘাঁটি থেকে শুরু করে কূটনৈতিক মিশন সহ বিভিন্ন স্থাপনায় একের পর এক হামলার ঘটনা ঘটেছে, আর এতেই বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। সবচেয়ে বড় ক্ষতির মধ্যে রয়েছে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে স্থাপিত যুক্তরাষ্ট্রের AN/FPS 132 প্রারম্ভিক সতর্কতা রাডার ব্যবস্থা। এর মূল্য প্রায় $1.1 বিলিয়ন তথা $110 কোটি। গত শনিবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানানো হয়েছে। কাতার কর্তৃপক্ষ রাডারটিতে আঘাত ও ক্ষতিগ্রস্ততার বিষয়টি নিশ্চিত করেছে। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। ইরানের সঙ্গে দীর্ঘ যুদ্ধে কতদিন টিকে থাকতে পারবে ইসরায়েল? শনিবার ২৮ ফেব্রুয়ারি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের সবচেয়ে শহর তেল আবিবে আগুনের গোলা। ছবি AFP। ইসরায়েলি ও মার্কিন নেতারা জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক লড়াই আরও কয়েক সপ্তাহ ধরে চলতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র বলছে, এটা কোনো সমস্যাই নয়, কারণ যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা দীর্ঘ সময়ের যুদ্ধ চালানোর মতোই শক্তিশালী। তবে ইসরায়েলের জন্য পরিস্থিতি ভিন্ন। গাজায় গণহত্যা চালানোর পর তারই বিশাল খরচ, লেবানন ও সিরিয়ায় যুদ্ধ বা আক্রমণ ও ইরানের সঙ্গে আগের ধাপের সংঘাত, সব মিলিয়ে দেশটি এরই মধ্যে ক্লান্ত। ফলে দীর্ঘ যুদ্ধ ইসরায়েলের জন্য আরও ব্যয়বহুল হয়ে উঠতে পারে। শনিবার ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালানোর পর থেকে ইসরায়েল এখন টানা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হচ্ছে। এতে দেশ জুড়ে বারবার সতর্কতা সাইরেন বেজে উঠছে, স্কুল বন্ধ করা হচ্ছে ও লাখ লাখ রিজার্ভ সৈন্যকে ডেকে নেওয়া হয়েছে। হাইফা ও টেল আবিবের মতো শহরগুলো ধারাবাহিক হামলার মুখ পড়ছে। টানাপড়েন দেখা গেছে জরুরি সেবা ব্যবস্থাতেও। যে ইসরায়েলি জনগণ আগে অন্যদের ওপর বড় আকারের যুদ্ধ চাপিয়ে দিত, তারা নিজেরা এমন মাত্রার যুদ্ধের অভিজ্ঞতায় অভ্যস্ত নয়। তাই গত কয়েকদিন ধরে তাদেরকে বারবার বাংকারে ছুটতে হচ্ছে। তবে আপাতত ইসরায়েলের ভেতরে যুদ্ধ উচ্ছ্বাস প্রবল। অধিকাংশ বড় শহরের ইসরায়েলিদের সঙ্গে কথা বললে বোঝা যায়, দীর্ঘদিন ধরে যাদের সম্পর্কে বলা হয়েছিল ইরান ইসরায়েলকে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে লড়াইয়ের একটি তীব্র আগ্রহ তৈরি হয়েছে। বামপন্থী অল্প কয়েকজন ছাড়া সব রাজনৈতিক দলই সরকারের পক্ষে অবস্থান নিয়েছে। ইসরায়েলি রাজনৈতিক অর্থনীতিবিদ শির হেভের বলেন, যুদ্ধ শুরু হতেই দেশজুড়ে মারত্যাবাদী ঝড় বয়ে গেছে। তিনি বলেন, এটি জুন ২০২৫-এর ১২ দিনের যুদ্ধ নয়। তখন দেশজুড়ে আতঙ্ক ছিল যে ইরান ইসরায়েলকে ধ্বংস করে দেবে। এখন পরিস্থিতি ঠিক উল্টো। ইসরায়েলিদের মধ্যে অতি আত্মবিশ্বাস আর সামরিক উদ্দীপনা বিরাজ করছে। এমনকি বিরল কয়েকজন সমালোচকও বলছেন, যুদ্ধ সংক্ষিপ্ত রাখতে হবে, যাতে ইসরায়েল চাইলে যুদ্ধের সময়সীমা নির্ধারণ করতে পারে। এদিকে অনেকে যুদ্ধের সমর্থনকে ইসরায়েলি সমাজের উগ্রবাদের অংশ হিসেবে দেখছেন। আগে যেসব অতি ডানপন্থী রাজনীতিবিদ প্রান্তিক ছিলেন, তারা এখন সরকারে কেন্দ্রীয় জায়গা দখল করেছেন। রাজনৈতিক মেরুকরণ ও অর্থনৈতিক চাপ তরুণদের দেশ ছাড়ার প্রবণতা বাড়িয়ে তুলেছে। যারা দেশে রয়েছেন তারা বহু বছর ধরেই ইরান হলো মূল শত্রু এই ভাবনায় শাসিত। আরও কয়েক সপ্তাহের যুদ্ধ এই সমাজকে আরও বেশি সামরিক মনোভাবাপন্ন করে তুলতে পারে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ড্যানিয়েল বার্তাল বলেন, এটি অনেকটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের ব্লিটসের মতো। তখন ব্রিটিশরা নিজেদের চূড়ান্ত অশুভের বিরুদ্ধে যুদ্ধরত মনে করে বোমা বর্ষণ সহ্য করেছিল। ইসরায়েলিরাও ঠিক সেই অনুভূতিতেই আছে। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় ইরান অশুভ। কিন্ডারগার্টেন থেকে শুরু করে হাই স্কুল, সেনাবাহিনী, সব জায়গাতেই এই বার্তা দৃঢ়ভাবে শেখানো হয়। বার্তাল আরও বলেন, সপ্তাহব্যাপী যুদ্ধ শেষে ইসরায়েলি সমাজ কেমন হবে তা অনুমান করা কঠিন, কারণ দেশটির নৈতিক ন্যায়যুক্তায় আস্থা কোনোদিনই কমেনি। ১৯৪৮ সালের নাকবার গণহত্যা কিংবা সাম্প্রতিক গাজা গণহত্যার সময়ও নয়। তার ভাষায়, এখন নতুন এক প্রজন্ম তৈরি হয়েছে যারা আরও সামরিকবাদী ও আরও ডানপন্থী। নেতানিয়াহু বলছেন, আমাদের তরোয়ার হাতে বাঁচতে হবে। এসবই প্রমাণ করে ইসরায়েলের টিকে থাকতে শত্রুর প্রয়োজন। শুধু সামাজিক প্রভাব নয়, যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তাহলে ইসরায়েলের সামরিক হিসাব নিকাশও বড় প্রশ্নের জন্ম দিচ্ছে।
ইরানের মতো সামরিক শক্তিধর দেশের বিরুদ্ধে বর্তমান মাত্রার যুদ্ধ কতদিন ধরে রাখতে পারবে ইসরায়েলের ওপর নির্ভর করছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মতো মিত্রদের সহায়তা, আর অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ক্লান্ত হওয়ার আগেই ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ক্লান্ত হয় কিনা, বলছেন প্রতিরক্ষা বিশ্লেষক হামজা আক্তার। তিনি আল জাজিরাকে বলেন, যুদ্ধের প্রথম 3 দিনে ইরান ইসরায়েলের দিকে 200টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। তুলনা হিসেবে বলে 12 দিনের যুদ্ধে তারা মোট 500 মিসাইল ছুড়েছিল। প্রতিটি মিসাইল প্রতিহত করতে ইসরায়েলকেও একটি প্রতিরক্ষা রকেট ছুটতে হবে। এটি ইসরায়েলের সামর্থ্যের চেয়েও বেশি। যুক্তরাষ্ট্র সাহায্য না করলে এখন পর্যন্ত ইসরায়েল আকাশসীমার নিয়ন্ত্রণ হারাত। ইসরায়েলের 3 ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে: আয়রন ডোম স্বল্প পাল্লার রকেট প্রতিহত করতে, ডেভিডের স্লিং মাঝারি পাল্লার রকেট ও ক্রুজ মিসাইল প্রতিরোধ করতে, অ্যারো 1 ও অ্যারো 2 ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধ করতে। ইসরায়েল কোনোদিনই জানায় না তাদের কাছে কত সংখ্যক ইন্টারসেপ্টরের মজুদ আছে। তবে 12 দিনের যুদ্ধে ইসরায়েল ইন্টারসেপ্টর স্বল্পতায় পড়েছিল। এর মানে দীর্ঘ যুদ্ধ হলে একই মাত্রার প্রতিরক্ষা বজায় রাখা কঠিন হয়ে যাবে। তখন ইসরায়েলকে ইন্টারসেপ্টর রেশনিং করতে হবে, সামরিক ও রাজনৈতিক স্থাপনা রক্ষায় প্রাধান্য দিতে হবে। এতে বেসামরিক হতাহতের ঝুঁকি বাড়বে। ইসরায়েলি ও মার্কিন সূত্রের বরাত দিয়ে আক্তার বলেন, ইরান 2025 সালের জুনের যুদ্ধর পর থেকে প্রতি মাসে প্রায় 100 ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করছে। অর্থাৎ তেহরানের বড় এক মজুদ এরই মধ্যে তৈরি হয়ে গেছে। তবে আক্তার মনে করেন, ইরানের সামর্থ্য শুধু মিসাইলের সংখ্যা দিয়ে মাপা যায় না। তিনি বলেন, কী ধরনের ব্যালিস্টিক মিসাইল ইরানের কাছে আছে তা আমরা জানি না। দীর্ঘ পাল্লার মিসাইল গ্রিস পর্যন্ত পৌঁছাতে পারে, মাঝারি পাল্লারগুলো ইসরায়েলকে আঘাত করতে পারে, আর স্বল্প পাল্লারগুলো উপসাগরীয় দেশগুলো লক্ষ্য করতে পারে। তিনি আরও বলেন, 12 দিনের যুদ্ধের আগে ইরানের কাছে কত মিসাইল ছিল, কতটা ধ্বংস হয়েছে, তাদের কতটি লঞ্চার আছে এসবও অজানা। লঞ্চার না থাকলে হাজার মিসাইল থাকলেও তা কাজে লাগে না। এটি অনেকটা রাইফেল ছাড়া গুলি থাকার মতো। ইসরায়েলের অর্থনৈতিক টানাপোড়েন চরমে। প্রায় 2 বছর টানা যুদ্ধে ইসরায়েলের অর্থনীতি নাজুক হয়ে গেছে। গোলাবারুদের ব্যয় বেড়েছে, লাখ লাখ রিজার্ভ সদস্যকে দীর্ঘ সময় ধরে মোতায়েন রাখতে হচ্ছে, যা পরিকল্পনার তুলনায় অনেক বেশি। 2024 সালে লেবানন ও গাজার যুদ্ধে ইসরায়েলের ব্যয় দাঁড়ায় 31 বিলিয়ন বা $31,000, যা গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ ঘাটতি তৈরি করে। 2025-এর প্রাথমিক হিসাব অনুযায়ী এই ব্যয় বেড়ে দাঁড়ায় 55 বিলিয়ন বা $55,000। অর্থনীতির ওপর চাপের কারণে 2024 সালে বিশ্বের 3 প্রধান ক্রেডিট রেটিং সংস্থা ইসরায়েলের সার্বভৌম রেটিং কমিয়ে দেয়। শির হেভের বলেন, ইসরায়েল এখন ঋণ সংকট, জ্বালানি সংকট, পরিবহন সংকট, স্বাস্থ্যক্ষেত্র সংকট সবকিছু মিলিয়ে জর্জরিত। তবে তিনি সতর্ক করেন, অর্থনৈতিক সংকট যুদ্ধ থামানোর কারণ নয়, এটি অর্থনীতির নয়, প্রযুক্তির প্রশ্ন। তার ভাষায়, যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এমন সব অত্যাধুনিক অস্ত্র দিতে পারে যেগুলো স্বয়ংক্রিয়ভাবে কাছের কিংবা দূরের লক্ষ্যকে ধ্বংস করতে পারে ও ইসরায়েলি সৈন্যদের ঝুঁকি কমিয়ে দেয়, তাহলে আভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট ইসরায়েলের আগ্রাসন থামাতে পারবে না। ইরানে মার্কিন ইসরায়েল হামলায় রাশিয়া চীনের প্রতিবাদ। ইরানের ওপর মার্কিন ইসরায়েলের হামলার কলালোচনা করেছে রাশিয়া ও চীন। মস্কো জানিয়েছে, ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ তারা পায়নি।